আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিক্স কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িতের 5 নাম্বার লেকচার এবং আমাদের লেকচার 5 এর দুইটা পার্ট ছিল। প্রথম পার্টটা আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে কি সেকেন্ড পার্ট। তো আজকে যারা প্রথমবারের মতো আমাদের ক্লাসটা দেখছো, নিউ অডিয়েন্স কিংবা নিউ স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম করছি। আর এই ক্লাসটা দেখার আগে তুমি অবশ্যই এটা এনশিওর করবে যে আগের ক্লাসগুলো তুমি দেখছো কিনা, কারণ এটা যেহেতু একটা সিরিজ আকারে দিচ্ছি আমরা। সো প্রথম থেকে দেখা কমপ্লিট হয়ে গেলে 5 নাম্বার লেকচারের পার্ট 1 পর্যন্ত, তারপর তুমি পার্ট 2 লেকচারটা কমপ্লিট করবে। আর ভিডিওর লিঙ্কগুলো আমি কোথায় পাবো? এটা হচ্ছে আই বাটনে দেওয়া থাকবে তোমাদের, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে লিঙ্কটা। তো ওখান থেকে আগে ভিডিওগুলো কমপ্লিট করে আসবে, দেখে আসবে, তারপর 5 নাম্বার লেকচারের পার্ট 2টা কমপ্লিট করবে। ওকে, তো আমাদের এখানকার কন্টেন্ট বা টপিকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন আ সার্কিট। মানে একটা সার্কিটের মধ্যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কোন রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। তবে এই আলোচনার জন্য আমরা সবসময় 3টা কথা মনে রাখতে বলতাম। প্রথম শর্ত বা কথাটা ছিল এরকম: ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে, ছোট দাগেও তত কারেন্ট প্রবেশ করতে হবে। এটা ছিল আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? কারেন্টের সামনে যতগুলা রাস্তা আছে, কারেন্ট কিন্তু ততগুলা রাস্তাতেই ভাগ হবে। 3 নম্বর বৈশিষ্ট্য: একই রাস্তায় কখনো দুই দিক থেকে কারেন্ট আসা সম্ভব না, বা দুই দিক থেকে কারেন্ট আসতে পারবে না, যে কোনো এক দিক থেকে। তো আজকে আমরা ওই সার্কিটটাতে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই এখানে। লেকচার 1 থেকে 5, এটা যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের লেকচার 1 থেকে 5 কমপ্লিট হওয়ার পর একটা প্রবলেম সলভ ক্লাস তোমরা পাবে। যেমন আমাদের চলতরিতে কিন্তু 5টা লেকচার পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। 5টা লেকচারের পরে তোমরা এখানে কিন্তু একটা প্রবলেম সলভ ক্লাস পাবে। ওকে, তো এই প্রবলেম সলভ ক্লাসটা কোথায় হবে? এটা হবে আমাদের লার্নিং এর পেজে, এবং ক্লাসটা হচ্ছে লাইভ স্ট্রিম হবে। কয়টায় হবে, কি বারে হবে, কয় তারিখে হবে, পেজ থেকেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আবারও বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই প্রথম 5টা লেকচার কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা প্রবলেম সলভ ক্লাসটা নেওয়া হবে, এবং প্রবলেম সলভ ক্লাসটা আমরা শুধুমাত্র লার্নিং এর পেজ থেকে লাইভ নিব। ওকে, তো এখনো যারা পেজে লাইক দাওনি, পেজে লাইক দিয়ে আসো, নাহলে তুমি ইনফরমেশনটা আবার মিস করে যাবে যে কবে ক্লাসটা হবে। তাহলে আমরা 5 নাম্বার লেকচার তো আজকেই কমপ্লিট করে ফেলবো, কারণ এটার 2টা পার্ট ছিল, সেকেন্ড পার্ট আজকে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করব খুবই দ্রুত একটা প্রবলেম সলভ ক্লাস নেওয়ার জন্য, এবং ক্লাসটা কিন্তু পেজে হবে। ওকে, তো পেজ থেকে যেহেতু লাইভ নেওয়া হবে, তোমরা পেজে হচ্ছে একটু লাইক দিয়ে আসবে, যাতে তোমার কাছে নোটিফিকেশনটা যায়, ক্লাসটা তুমি ঠিক টাইম মতো করতে পারো। ওকে, তাহলে আজকে টপিকটা আমি শুরু করতে যাচ্ছি। এরকম একটা সার্কিট আমাদের দেওয়া, এই সার্কিটের মধ্যে কারেন্টের ডিস্ট্রিবিউশন করতে হবে। তো তুমি একটা কথা মাথায় রাখবে, সার্কিট যতই কঠিন বা সহজ হোক, ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে, ছোট দাগে তত কারেন্ট প্রবেশ করবে। এবং কারেন্ট ভাগ করার সময় তুমি ইকুয়েশন গুলো ঠিকঠাক মতো লিখবে, তাহলে এটা মিলবেই, ভয়ের কিছু নাই, এটা মিলতে হবে, মিলতে বাধ্য। ওকে, তাহলে আমরা এই সার্কিটটা সলভ করা শুরু করি। তাহলে ব্যাটারি বড় দাগ থেকে আই কারেন্ট চিন্তা করলাম। এই আই কারেন্ট এখানে আসার পরে তুমি দেখতে পাচ্ছ কয়টা রাস্তা? দেখতে পাচ্ছ 3টা রাস্তা, রাইট? এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। তাহলে কারেন্ট এসে কয় ভাগ হবে? 3 ভাগ হবে। তো কারেন্ট এসে যে 3 ভাগ হবে, আমি 3টা নাম এখানে দিয়ে দিচ্ছি। এটার নাম দিলাম I1, এটা চিন্তা করলাম I2, আর এইদিকে চিন্তা করলাম I3। ওকে, তুমি অন্য যে কোনো টার্ম এখানে ব্যবহার করতে পারো, এটা কোনো ব্যাপার না। এক্স, ওয়াই, জেড ইচ্ছা মতো লেখা যেতে পারে। তাহলে আই কারেন্ট এসে যে 3টা ভাগ হলো, I1, I2, I3, এটাকে আমি একটু ইকুয়েশন আকারে লিখতে চাই। তাহলে আমি যেহেতু ইকুয়েশন আকারে লিখতে চাই, এটা আমি রাফে এখানে একটু লিখে রাখতেছি। হ্যাঁ, প্রথমে আমি আই কারেন্টটাকে 3 ভাগ করলাম, I1 প্লাস I2 প্লাস I3, এটা কিন্তু মাথায় রাখবে। আই কে আমি 3 ভাগ করলাম, I1, I2, I3। সো ইকুয়েশনটা হবে I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। ওকে, এখন তাহলে আমি আবার সার্কিটে ফিরে আসি। এবার তুমি দেখো, এই I1, I2, I3 এরা আবার কয় ভাগ হবে, বা এখানে কি কি ইকুয়েশন আসবে, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে এবার আমি পরবর্তী স্টেপে যাই। এই দিকে যে I1টা আসতেছে, খেয়াল করো, এই দিকে যে I1টা আসতেছে, এই যে এখানেও I1, এই পয়েন্টে আসার পর, I1 এই পর্যন্ত আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে কয়টা রাস্তা? দেখো, এই পয়েন্টে কিন্তু 2টা রাস্তা, তারপরে 3টা হোক, 4টা হোক, 5টা হোক, এটা আমার এখনই দেখার বিষয় না। এই পয়েন্টের পরে রাস্তা পাচ্ছি কয়টা? আমি 2টা। তাহলে I1 কে এখানে আমি 2 ভাগ করে রাখবো। তাহলে I1 কে যে 2টা ভাগ করলাম, একটার নাম দিলাম X1 আর একটার নাম দিলাম Y1।
তাহলে i1 কে যে দুই ভাগ করলাম, একটা হচ্ছে x1 আর একটা হলো y1। তাহলে এটা আমি একটু রাফে লিখে রাখি। i1 কে দুই ভাগ করলাম, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে y1। সরি, আমি এখানে ভুল লিখলাম, y2 হবে না, y1 হবে। ওকে, তাহলে i1 কে আমি দুই ভাগ করলাম x1 এবং y1, তাহলে i1 সমান লিখে রাখলাম x1 প্লাস y1। ওকে, আবার সার্কিটে ফিরে যাই, চলো। এইবার দেখবো এরা আবার সামনে কয়টা করে ভাগ হতে পারে। ওকে, তাহলে সেটা একটু খেয়াল করে আসবো। এইদিকে x1, এই যে দেখো, এইদিকে x1 গেল, এইদিকে y1 গেল, এইদিকে x1, এইদিকে y1। আচ্ছা, তাহলে i1 এসে দুইটা রাস্তা পেলো। এবার i2 আর i3 এর কথা আমি চিন্তা করি। দেখো, i2 এখানে এসে, i2 দেখো তুমি দুইটা রাস্তা পাচ্ছে। i2 এখানে আসার পর এই পয়েন্টে তুমি ফোকাস করো, i2 এখানে আসার পর এটাও দুইটা রাস্তা পাচ্ছে। যেমন আমি এখানে i1 টাকে নিয়ে যে ভাঙলাম দুইটা, এখানে i2 টাকে একটু নিয়ে দেখি যে i2 কি কি ভাগে ভাগ হয়। তাহলে i2 এসে যে দুইটা রাস্তা পাচ্ছে, এই দুইটার একটা নাম দিলাম আমি x2 আর একটা নাম দিচ্ছি আমি y2। i2 এখানে যে দুইটা রাস্তা পাচ্ছি, এটা একটা x2 নাম দিলাম আর একটা y2 নাম দিলাম। তাহলে এটাও আমি একটু লিখে রাখতে চাই রাফের মধ্যে, যে i2 কে আমি দুইটা নাম দিলাম x2 এবং y2। তাহলে i2 সমান লেখা যাবে x2 প্লাস y2। এই ইকুয়েশন গুলো কিন্তু একটু পরেই আমাদের কাজে লাগবে, যখন আবার সব রাস্তা জোড়া লেগে যাবে। আচ্ছা, এখন এখান থেকে তুমি খেয়াল করো, x2 আসলো, এই রাস্তা ধরে x2 আসলো এই পর্যন্ত। এখন তুমি চিন্তা করতে পারো যে না ভাইয়া, এখানে তো এসে আবার এই তারের সাথে জোড়া লাগছে না, এখানে একটা সিম্বল, এখানে একটা নতুন সিম্বল দেখতে পাচ্ছ তুমি। এই দুইটা সিম্বলের মানে হচ্ছে এই দুইটা তারের মধ্যে কোনো কানেকশন নেই। এটাকে বলা হয় বাংলায় সংযোগহীন তার। এই তার এবং এই তার পরস্পরের সাথে যুক্ত না। তাহলে এই তারের যখন হিসেব করব, এই তারটাকে আনার কোনো দরকার নাই। এরকম যখন তুমি একটা কার্ভ দেখবে তারের মধ্যে, এটাকে তুমি চিন্তা করবে সংযোগহীন তার। এবং সংযোগহীন তারের ক্ষেত্রে নিচের তার এবং ওপরের তার কোনোভাবেই যুক্ত না। তাহলে নিচের তার নিয়ে যখন ক্যালকুলেশন করবে, ওপরের তারটা তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে তুমি দেখো, এখান থেকে x2 কারেন্ট আসলো, এখান থেকে x1 কারেন্ট আসলো, তাহলে এই দুইটা মিলে কিন্তু এই রাস্তায় যাচ্ছে। ব্যাপারটা খেয়াল করো, এখানকার x2 কারেন্ট আসলো, এই তারের সাথে কিন্তু এর কোনো কানেকশন নেই। তাহলে x2 কারেন্ট আসলো, এই দিক থেকে x1 কারেন্ট আসলো, দুইটা মিলে এই রাস্তায় যাচ্ছে। তাহলে দুইটা মিলে আমি লিখতে পারি এখানে x1 প্লাস x2, এই যে দুইটা মিলে x1 প্লাস x2। ফাইন, এইবার তুমি দেখো y1, এই যে দেখো y1 এই রাস্তা ধরে নামছে, y1 এই রাস্তা ধরে নামছে। তাহলে y1 এর সামনে দেখি আবার কয়টা রাস্তা পড়ে। y1 এখানে নামার পর এইখানে এসে দেখো দুইটা রাস্তা, y1 এখানে আসার পর তার কাছেও কিন্তু দুইটা রাস্তা। তাহলে আমি y1 কে এখন কয় ভাগ করব? দুই ভাগ করব। তাহলে আসো y1 কে দুই ভাগ করি, একটার নাম দিলাম m আর একটার নাম দিলাম n। তাহলে আমি দেখো এবার কিন্তু y1 কে দুই ভাগ করলাম m এবং n। তাহলে আসো সেটা আমি একটু রাফে নোট করে নেই। i1 কে, সরি, y1 কে দুইটা নাম দেওয়া হলো m এবং n। তাহলে সেটা একটু রাফে আমি এখানে লিখে নেই, y1 কে আমি ভাগ করে m এবং n লিখলাম। তাহলে আমাদের মোটামুটি চারটি ইকুয়েশন কিন্তু হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এইদিকে m এইদিকে n। তাহলে এবার দেখি আমরা পরের ক্যালকুলেশনটা কি দাঁড়ায়। এই পয়েন্টে যদি তুমি ফোকাস করো, এই পয়েন্টে এই দিক থেকে দেখো x1 প্লাস x2 আসলো, আর এই দিক থেকে আসলো n। তাহলে দুইটা মিলে এদিক থেকে রওনা দিবে। তাহলে এখানে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস n, রাইট? এই পরিমাণ কারেন্ট এই দিকে যাচ্ছে, x1 প্লাস x2 প্লাস n। ব্যাপারটা দেখো, এই দিকের x1 প্লাস x2 আর এই দিক থেকে n, এই দিক থেকে x1 প্লাস x2, এই দিক থেকে n, দুইটা মিলে এইদিকে যাচ্ছে, x1 প্লাস x2 প্লাস n মোট কারেন্ট। এই কারেন্টটাই এখন এই পর্যন্ত আসলো। এবার এম কারেন্ট এই দিক থেকে যাচ্ছে, এম কারেন্ট কিন্তু যখন যাবে এই তারের সাথে কোনো সংযোগ নেই, এটা সংযোগহীন তার, তাহলে এম কারেন্ট এই পর্যন্ত চলে যাবে। ওপর থেকে নামতেছে কত দেখো, ওপর থেকে নামতেছে y2। তাহলে এই পয়েন্টে কত কারেন্ট আছে দেখি, ওপর থেকে আছে y2 আর এই দিক থেকে আছে x1 প্লাস x2 প্লাস n। তাহলে এই পয়েন্টে মোট কারেন্ট আছে x1 প্লাস x2 প্লাস n প্লাস y2। দেখো তো ব্যাপারটা বুঝতে পারো কিনা? এই তিনটা টার্মের যোগফল তো অলরেডি এই পয়েন্টে আছে।
এই পয়েন্টে আবার দেখো এখান থেকে y2 কারেন্ট আবার এখানে এসে যুক্ত হচ্ছে, তাহলে এখানে আমাদের মোট কারেন্ট হবে x1 প্লাস x2 প্লাস n প্লাস y2। ওকে, আর এই দিক থেকে আসছে কত দেখো m, এসে এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে m, এই দিক থেকে নামতেছে কত i3। তাহলে এই পয়েন্টে মোট কারেন্ট কত, এই পয়েন্টটা কিন্তু তিনটা রাস্তার যোগফল, এই রাস্তা, এই রাস্তা, ওপর রাস্তা। তাহলে এই রাস্তা থেকে যে কারেন্ট আসলো সেটা আমি আগে লিখি, এই রাস্তা থেকে যে কারেন্ট আসলো সেটা আমি লিখি এখানে x1 প্লাস x2 প্লাস n প্লাস y2, এই রাস্তার কারেন্টটা লিখলাম। এই রাস্তা থেকে কত কারেন্ট আসতেছে দেখো m, তাহলে এটার সাথে এখন যুক্ত হবে m, আর এই দিক থেকে আসতেছে i3, তাহলে এটার সাথে যুক্ত হবে i3। তাহলে এই পরিমাণ কারেন্ট এই পয়েন্টটাতে আসবে এবং তারপরে ব্যাটারি মাইনাসের দিকে যাবে। ওকে, লাস্টের ব্যাপারটা আরেকবার বলছি, এই পয়েন্টটা দেখো তিনটা রাস্তার সমষ্টি বা তিনটা রাস্তায় সেখানে মিলছে। এই রাস্তার কারেন্টের মান তুমি দেখতেছো এই চারটা টার্ম, মাঝের রাস্তাটার কারেন্ট কিন্তু শুধু m, আর এই রাস্তার কারেন্ট কত i3। তাহলে এই হচ্ছে আমাদের মোট কারেন্ট। তাহলে মোট কারেন্টের হিসেবটা একটু আমি আলাদা করে এখানে দেখাতে চাই। তাহলে কি কি আছে দেখো, ওই পয়েন্টে x1 প্লাস x2 প্লাস n প্লাস y2 প্লাস m প্লাস i3। ওকে, তাহলে ওখান থেকে এই যে দেখো এই সমষ্টিটাই কিন্তু আমি এখানে লিখলাম। এখন দেখি কত আসে। এখানের মান হিসেব করার জন্য তুমি একটু রাফের হেল্প নাও, আমরা যেখানে রাফ করে রাখছিলাম না, দেখো এখানে m এবং n এটাকে যোগ করলে কত পাওয়া যাবে y1, m এবং n এটাকে যোগ করলে পাওয়া যাবে y1। তাহলে তুমি দেখো এখানে m আর n এই দুইটাকে যোগ করলে y1, তাহলে এখানে x1 x2 থাকুক, m এবং n এটাকে যোগ করে পাবো y1, এই দুইটাকে যোগ করে y1, y2 y2 এর মতোই লিখলাম, i3 i3 এর মতোই লিখলাম। তাহলে এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কি কি করলাম ক্যালকুলেশন, m এবং n এই দুইটার যে যোগফল, m এবং n এই দুইটার যে যোগফল সেটাকে আমি কত লিখলাম y1 লিখলাম। এটুকু বুঝতে পারছি। আসো এবার আবার রাফ থেকে আরেকটু হেল্প নিই। ওকে, এবার তুমি খেয়াল করো x1 y1 এটাকে কত লেখা যাবে i1, x2 y2 এটাকে কত লেখা যাবে i2। তাহলে এই মানটা বসিয়ে দিই, x1 আর y1 যোগ করলে পাবো i1, x2 y2 যোগ করলে পাবো i2। তাহলে চলো আমরা এই মানটা এবার ইনপুট দিই। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, তুমি খেয়াল করো x1 y1 এটার পরিবর্তে i1, x1 y1 এটার পরিবর্তে i1। আরেকটা মান যদি আমি এখানে বসাই x2 y2 এটার পরিবর্তে i2, তাহলে x1 y1 এর পরিবর্তে i1, x2 y2 এর পরিবর্তে i2, আর এখানে অবশিষ্ট কত থাকে i3। তাহলে আমি এখানে কত পাচ্ছি i1 প্লাস i2 প্লাস i3। ওকে, আমি আরেকবার একটু রিক্যাপ করছি, x1 এবং y1 এই দুইটাকে যোগ করলে কত পাবো i1, ওই যে রাফে করে রাখছি, রাফটা তুমি আরেকবার একটু খেয়াল করতে পারো চাইলে, এখানে রাফটা তুমি দেখতে পারো x1 y1 কে যোগ করলে কত হয় i1, x2 y2 কে যোগ করলে কত হয় i2, এই দুইটা মান কিন্তু আমরা হেল্প নিলাম। আর i1 i2 i3 এদেরকে যোগ করলে তুমি কত পাবে দেখো ক্যাপিটাল I। তাহলে দেখো আমাদের যে টার্গেটটা ছিল টার্গেটটা কিন্তু ফুলফিল। এই তিনটাকে যোগ করলে আমরা এখানে কত পাচ্ছি I। তাহলে এই যে দেখো পয়েন্ট এসে আমাদের এখানে জমা পড়ে আছে যে কারেন্টটা, এখানে আমাদের যে কারেন্ট এসে জমা পড়ে আছে যে পুরাটার সমষ্টি, এই পুরাটার সমষ্টিকে চাইলে আমরা কত লিখতে পারবো I। এটাই কিন্তু এখানে দেখালাম যে এই পুরাটা যোগ করে আসলে কত আসতেছে I। তাহলে ব্যাপারটা কতটা চমৎকার দেখো, সার্কিট দেখতে যত কঠিন হোক, সার্কিটের রোধ যত বেশি হোক, ব্রাঞ্চ বা শাখা যত বেশি হোক, রাস্তা যত বেশি হোক, এই জিনিসটা ফলো করতেই হবে যে ব্যাটারির বড় দাগ থেকে যদি I কারেন্ট বের হয়, তাহলে এই যে দেখো ব্যাটারির যে ছোট দাগ বা মাইনাস, সেখানেও কত কারেন্ট ফেরত আসতেছে I। তাহলে ব্যাটারির বড় দাগ থেকে I কারেন্ট বের হলে ছোট দাগেও I কারেন্টটা ফেরত আসতে হবে। তাহলে এটা ছিল আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশনের সেকেন্ড পার্টের লেকচারটা। এই সার্কিটটার জন্য আমি তোমাদেরকে কারেন্ট ডিস্ট্রিবিউট করে দেখালাম। তাহলে তোমাদের এখন কাজ কি, লেকচার 1 থেকে 5 পর্যন্ত পুরোটা আরেকবার বাসায় রিভিশন করবে। এই 1 থেকে 5 পর্যন্ত যতগুলা ক্লাস নিলাম তুমি প্রবলেমগুলো আইডেন্টিফাই করে রাখবে। লাইভ ক্লাস যখন হবে আমাদের পেজ থেকে লার্নিং এর, তখন তুমি আমাকে ওখানে প্রবলেমগুলো বলবে, আমি লাইভ ক্লাসে তোমাকে ইনশাআল্লাহ এটা সলভ করে দিব।